তুমি ওর সাথে এত হেসে হেসে কথা বলছো কেন? তারেক কিছু না বলে তাকালো মায়ের দিকে, মায়া কি বলে না বলে দেখার জন্য। মায়ের ইশারা পেয়ে তারেক চুপ করে আছে। মিলি চেঁচিয়ে বলে, অনেকক্ষণ ধরে দেখছি তুমি এই মেয়েটার সাথে চিপকে আছো। না, তুমি চিপকে নেই, এই মেয়ে তোমার সাথে চিপকে আছে। কেন থাকবে কেন থাকবে এমন ভাবে? অনুষ্ঠানের সবার চোখ গেল মিলি ও তারেকের দিকে। সোনালি এসে মিলিকে প্রশ্ন করে, এই ছেলে যার সাথে খুশি মিশবে, তোমার কি সমস্যা? মিলি আজ দ্বিধা দ্বন্দ্ব না করে বলে দেয়, আমি তারেককে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। অবাক হয়ে গেল বাড়ির সবাই। শুধু অবাক হয়নি মায়া, রাজ ও মাহমুদ সর্দার। এরা সবকিছু আগে থেকেই জানতো। মোহন সর্দার বসা অবস্থায় ক্ষিপ্ত হয়ে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? ও একজন অ্যাসিস্ট্যান্ট, কোনো ভালো পজিশনে জব করে নাও। আমার মেয়ে হয়ে সাধারণ কর্মচারীকে ভালোবাসে কিভাবে? মিলি মাথা নিচু করে নেয়। তারপর মোহন সর্দারকে বলে, আমি যখন ওকে ভালোবাসি তখন আমার মধ্যে এটা কাজ করেনি আমি কার মেয়ে। আমি শুধু মাথায় রেখেছি আমি কার জন্য ভালোবাসা অনুভব করি। এই কার মেয়ে হয়ে কাকে ভালোবেসেছি, এগুলো কি ব্যালেন্স করে চলা যায়? আমরা কাল্পনিকভাবে ভেবে রাখি যে এমন লোককে আমরা আমাদের লাইফে চাই, কিন্তু ভালোবাসা এগুলো মানে না। ভালোবাসার ক্ষেত্রে এই কর্মচারী নাকি শিল্পপতি এত কিছু মাথায় থাকে না। আমি ওর এই কর্মকে সম্মানের সাথে মেনে নিয়েছি। সোনালি এবার মিলিকে দূরে সরিয়ে এনে বলে, এই ছেলে চেহারা দেখেছো তুমি? কুচকুচি কালো দেখতে ছেলে, না আছে সৌন্দর্য আর না আছে কোনো ভালো পজিশন। কিভাবে থাকবে তুমি তার সাথে? মিলির কাছে মনে হলো তাদেরকে অপমান করা হয়েছে। আসলেই তো তাই, একটা ছেলেকে জনসম্মুখে এভাবে বললে তো অপমান করাই হয়। কিন্তু তার বাবা মা এটা মানবে না। তাদের কাছে তো চাকচিক্য বেশি প্রিয়। মিলি ঘুরে তাকালো তারেকের দিকে, দেখলো তারেকের মুখের অবস্থা। তারপর সোনালির দিকে তাকিয়ে বলে, আমার আসল ভুলটা কোথায় জানো মা? আমার ভুল হয়েছে তোমাদের মতো মা বাবার সন্তান হয়ে জন্ম নেওয়ার। বিশেষ করো, যেই দিন থেকে শুনেছি তোমাদের নোংরা অতীত, সেই দিন থেকে নিজের উপরে ঘৃণা হয়। কিন্তু এই যে কালো ছেলেকে নিয়ে কথা বলছো, যখন ওকে দেখি মনে হয় ওর সাথে দুটো কথা বললে হয়তো আমি সুখে থাকবো। ওর নীরবতা আমার সমস্ত অত্যাচার ও নির্দ্বিধায় মেনে নেয়। আমার করা বাচ্চামো যখন ও মুখ বুজে মেনে নেয়, আমাকে কিছু না বলে উল্টো মুচকি হাসে, আমার মনে হয় এটাই আমার তৃপ্তি। তোমরা কাছে থেকেও আমাকে ভালো কিছু শেখাতে পারোনি, কিন্তু এই ছেলেটা দূরে থেকেও ওর ভালোবাসা দিয়ে আমাকে অনেক কিছু শিখিয়েছে। সব থেকে ভালোভাবে উপলব্ধি করতে পারি যারা আপুকে দেখে সে ভালোবাসার মূল্য দিত না। তোমার হাতের লাটাই ছিল, অসহায় হয়ে পড়েছে, কিন্তু দিন শেষে সেও কাউকে ভালোবেসে অসহায় হয়ে পড়েছে। আমি এমন ভুল করতে পারবো না। আমি আমার ব্ল্যাক ডায়মন্ডকে আমার করে পেতে চাই। এর কতগুলো শুনে মন নরম হলো মোহন সর্দারের। আজকাল তিনি তেমন কিছুই সহ্য করতে পারছেন না। তার পাপের ফল অনেক পেয়েছে, আবার তার ছেলেটাও তার অনুকরণ করে চলে, তার নাম ডুবিয়েছে। বৃদ্ধ বয়সে এসে এসব সহ্য করতে পারছে না সে। মেয়ের দিকে তাকিয়ে বলে, তবে তাই হবে। তোর যদি ভালো লাগে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তারেকের তো আপত্তি থাকতে পারে। বলে ওঠে মায়া। তারেককে চোখের ইশারা দিয়ে চুপ থাকতে বলে মায়া। মোহন সর্দারের কাছে এগিয়ে এসে বলে, আপনার মেয়ের ভালোবাসা একপাক্ষিক, আমাদের উচিত দ্বিপাক্ষিক কথা শোনা। বলেই মায়া তারেকের দিকে ফিরে বলে, তুমি কি মিলিকে ভালোবাসো? তারেক চোখ বন্ধ করে। তার সামনে একটা মেয়ে ঘুরছে, পরি, যার মুখে সবসময় শুনতে পেত ওই কালাচান। চোখ মেলে তারেক বলে, আমি ভালোবাসি না মিলিকে। আমি চুপ থাকতাম কারণ মিলি ম্যামের ননদ, সম্মানের কথা ভেবে চুপ থাকতাম। তার থেকেও বড় কথা, মিলি আমার সামনে বেশি একটা আসতো না। খুব বেশি বিরক্ত না করার কারণে আমিও এটা নিয়ে মাথা ঘামাইনি। ভেঙে পড়ল মিলি। চোখ দিয়ে পানি পড়ছে তার। মেয়ে হয়ে নিজে থেকে অধিকার দেখাতে গেলে বুঝি এভাবেই ভুগতে হয়? ছেলেরাই খালি ভালোবাসা প্রকাশ করবে, আর মেয়েদের করা যাবে না, এমনটাই মাথায় ঘুরছে মিলির। বাবা মা ভাইয়ের এমন কর্মে সেও সমাজে অনেক কিছু ফেস করে।
আজকাল মিলির কাছে মনে হয় তার জন্মটাই ব্যর্থ। এমন না বাবার সন্তান হয়ে খালি লোক সমাজে কলঙ্কিত হতে হচ্ছে তাকে। আজ তারেক তাকে রিফিউজ করে আরো দুর্বল করে দিল। নিজে থেকে অধিকার বাড়ির অনেক ভুল করেছে মিলি। সবার দিকে তাকিয়ে দেখে নিল মিলি। বারবার মনে হতে থাকে এগুলো মোহন সর্দার আর সোনালীর কর্মের ফল। তাড়াহুড়ো করে ওখান থেকে বের হলো সে। মৌ এসে মায়ার হাত খামচে ধরে। মায়া সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, আমি ঠিক করব মিলিকে। এটা মোহন সর্দারকে অপদস্থ করার জন্য ছিল। মিলি বুঝুক যে তার বাবা মা কেমন। এই পরিবারে ধ্বংসের আগে সবাইকে শক্ত মনের হতে হবে। আজকে মিলির সাথে যেটা হয়েছে, মিলি তাতে নিজেকে সামলাতে না পারলেও একটু একটু করে ঠিক হবে। আর পরবর্তী আঘাতে মিলি নিজেকে সামলে নিতে পারবে। নাকি তোর খারাপ লাগছে এই ভেবে যে তোর মায়াকে আর কিছু বলতে না দিয়ে মৌ বলে, বাকিটুকু আর শুনতে চাই না আপু, আমি কোনো কিছুর জন্য কষ্ট পাচ্ছি না। কথাগুলো মৌ মোহন সর্দারের দিকে তাকিয়ে বলে। মৌয়ের মনেও আছে অনেক আক্ষেপ। মৌয়ের সাথে কথা বলে মায়া বের হয়ে যায়। গাড়িতে উঠেই কল করে তারেককে। তারেক কল রিসিভ করতেই মায়া বলে, ভালোবাসা মানুষ বুঝে হয় না। খারাপ মানুষের প্রতিও ভালোবাসার অনুভূতি চলে আসে, এটা স্বাভাবিক। যদি বলো আশেপাশের লোকগুলোর কথা, তো আমি বলবো ওদের নেচার এটা। তুমি কি পারবে না দ্বিতীয়বার কাউকে নিয়ে পথ চলার স্বপ্ন দেখতে? তারেক স্তব্ধ হয়ে আছে। মায়া আবার বলে, আমি মিলিকে আজ তোমার ব্যাপারে বলবো। যদিও তোমাকে ভালোবাসে, তোমার সবকিছু মেনে নেয়, বীরের মতো বোকামি তোমার করা উচিত। বীরকে কিছু বলতে পারিনি, কারণ বীরের জীবনে আমি না থাকলেও এই দুনিয়ায় আমি জীবিত। আমাকে বীর ভুলতে পারবে না। তার থেকেও বড় কথা, যারা বীরকে নিজের করতে ব্যর্থ হয়েছিল। বীরের রাগ জেদের কারণে আজ বীর ওর সেকেন্ড অপশন হারালো। আমি চাই না আর কেউ এমন করুক। পরি বেঁচে নেই। তোমার মনের মধ্যে পরীর বসবাস চললেও পরী ছাড়াও বাকি জীবন তোমাকে পার করতে হবে। মিলি তোমার জন্য পাল্টে গেছে, তাকে অন্তত জারার মতো হেরে যেতে দিও না। পরী বেঁচে থাকলে আমি বলতাম না এই কথাগুলো, কিন্তু তোমার জীবনেও কারোর থাকাটা প্রয়োজন। মিলি তোমাকে আগলে রাখতে পারবে ভাই। তারেক কিছুক্ষণ চুপ থেকে বলে, আমিও মিলির জন্য আলাদা কিছু অনুভব করি, কিন্তু পরীর চেহারার সামনে আসলে মিলিকে কাছে রাখতে ইচ্ছে করে না। আলতো হাসে মায়া, বলে, তুমি দোটানায় আছো ভাই। পরী তোমার অতীত, মিলি তোমার বর্তমান। এটা মাথায় রাখলে আমার মনে হয় তুমি সুখে থাকবে। আমার এই ছন্নছাড়া জীবনে আপনাদের মতো বড়লোক বাড়ির মেয়ে সুখে থাকবে না ম্যাম। তোমাকে যে ছন্নছাড়া জেনে ভালোবাসে তাকে পায়ে ঠেলে দিও না। পিছন থেকে কথাটি বলে রাজ। রাজ জানে এখন মায়া মিলির পিছনে গেছে, তাই সে তারেকের কাছে এসেছে। রাজের কষ্ট পেয়ে মায়া বুঝে যায় তাকে আর কিছু বলতে হবে না। কল কেটে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। রাজ তারেকের কাছে এসে বলে, তোমাকে অপরিপূর্ণ অবস্থায় যে বেশি ভালোবাসবে, যে তোমাকে চাইবে, তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি তোমার জন্য আর কিচ্ছু নেই। রক্ত বা বংশ দেখে মানুষ বিচার করতে নেই, বিচার করতে হয় ব্যক্তির আসল ব্যক্তিত্ব দেখে, যেটা মিলি তোমাকে নিয়ে ভাবে। মিলি যখন তোমাকে ভালোবেসেছে তখন তোমার চারপাশটা দেখেনি। তোমার পারিবারিক অবস্থা বা তোমার চেহারা, এগুলো মিলির কাছে ফ্যাক্ট না। এগুলো যাদের কাছে ফ্যাক্ট, তাদের সাথেও মিলি তোমার জন্য লড়াই করেছে, কিন্তু তুমি পিছিয়ে ছিলে, তাই তো বোন আমার দুঃখ পেল। আমি আমার বোনের জন্য তোমার কাছে ভালোবাসা দাবি করতে আসিনি। আমি শুধু বুঝিয়ে দিলাম তোমাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসে। সেই মেয়েটা তোমার জন্য বদলে গেছে, যেই মেয়েটার একসময় ছিল টাকা পয়সার দাপট। একা জীবন খুব ভয়ঙ্কর। একজন সঙ্গী থাকলে জীবনটা গুটি গুটি করে এগিয়ে যেতে থাকে, কিন্তু সঙ্গীহীন জীবনে পথ চলা অনেক কঠিন। অন্ধকার রাস্তায় লেহেঙ্গার দুই পাশ উঁচু করে ধরে দৌড়তে থাকে মিলি। পা যেন থামছেই না তার। মস্তিষ্কে বিচরণ করছে তারেকের বলা না শব্দটি। কান্না করতে করতে দৌড়তে থাকে মেয়েটি। হাঁপিয়ে উঠেছে সে, কিন্তু সকল ক্লান্তি অনুভব করতে পারছে না। মন চাচ্ছে তারেকের কাছে ছুটে যেতে। একটুখানি সুখ তারেক তাকে দিলে সে তারেকের সাথে বিনা বাক্যে থাকবে। দৌড়ানোর মাঝেই মিলির সামনে আসে মায়ার গাড়ি। গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় মিলি। সাথে সাথে মায়া দরজা খুলে বের হয় আর চলে যায় মিলির কাছে। মিলির কাছে এসে মিলির হাত ধরে দাঁড় করায় মায়া। মিলি এখনো কান্না করছে। ওর ছোটখাটো অ্যাক্সিডেন্টটাও ওর মাথায় নেই।
বাবা মায়ের অহংকারী মেয়েটার আজ ব্যথাটাও অনুভব হচ্ছে না। ভালোবাসা কি কি ভুলিয়ে দিতে পারে এটাই দেখতে থাকে মায়া। অতঃপর মিলির মুখটা উঁচু করে ধরে মায়া বলে। এভাবে পালিয়ে কেউ ভালোবাসার দাবি করে? মায়াকে জড়িয়ে ধরে মিলি বলে, প্রকাশে তো অনেকবার বলেছি, বিরক্ত করতে করতে আজ সবার সামনে বলেও দিয়েছি। তাহলে কেন আমাকে অস্বীকার করলো? যে ভালোবাসে না তার সামনে হার যেতে চাই না। বলেই হাউমাউ করে কান্না করতে থাকে। মিলির মাথায় হাত বুলিয়ে দেয় মায়া। চারপাশটা দেখে নেয় নির্জন রাস্তা। যখন তখন শেয়াল কুকুরের হামলা পড়তে পারে। মিলিকে গাড়িতে উঠিয়ে নিজে ড্রাইভ করে। বাসায় এসে মিলিকে তার ঘরে নিয়ে যায়। এক গ্লাস পানি এনে দেয় মিলির সামনে। পানি পান করে মিলি। মায়া এবার মিলির পাশে বসে বলে, তারেকের অতীত জানো? মিলি মাথা নাড়ায়, যার অর্থ না। মায়া বলে ওঠে, তারেক তোমাকে রিফিউজ করেছে কারণ তারেক গ্রামের একজন ছোটখাটো কৃষক ছিল, গরিব ঘরের অশিক্ষিত ছেলে, যার হাতে খুন হয়েছে ওই গ্রামের প্রভাবশালী এক ছেলে, যার জন্য তারেকের হয়েছে জেল। এই সব কিছুর জন্য তারেক চাইনি তোমাকে ওর জীবনে জড়াতে। মিলি অবাক হলো মায়ার কথায়। তারেক খুন করে জেল খেটেছে। এটা শুনেই মিলির মধ্যে ভয় কাজ করলো। মায়া বুঝলো ব্যাপারটা। সামনে থাকা ব্যালকনিতে তাকালে অন্ধকার আকাশটা দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে থেকে মায়া বলে, শুনবে তারেকের পুরনো অতীত? হ্যাঁ। মিলির সোজা সাপটা উত্তর বলতে শুরু করে মায়া। আজ থেকে ঠিক 4 বছর আগে, তখন তারেকের বয়স ছিল 21 বছর। মাকে নিয়ে থাকতো এক ছোট্ট টিন দিয়ে ঘেরা একটি বাড়িতে। কৃষি কাজ করে দিন চালাতো নিজের। তারেকের বাড়ির পাশেই বড় পাকা বাড়িতে থাকতো পরি নামের এক সুন্দরী। পড়তো ক্লাস 10-এ। ভোলা ভালা তারেক তখন প্রেমে পড়ে সেই পরীর। পরি নিজেও তারেকের প্রেমে পড়ে। মাঝে মাঝে তারেককে দুপুরের খাবার দেয়া, তো মাঝে মাঝে স্কুল যাওয়া আসার সময় চোখে চোখে প্রেম নিবেদন করা। এসবের ভেতরে দিব্যি যেতে থাকে দিনগুলো। লুকিয়ে লুকিয়ে একে অপরের সাথে কথা বলতো অনেক। 1-2 লোক জানাজানি হয়। সেখান থেকে আস্তে আস্তে জানাজানি হয়ে যায় তারেকের গ্রামের এলাকাতে। পরীর আবার এক বন্ধু থাকে, তার ছেলে রাজীব পরীকে পছন্দ করে। প্রায় পরীকে উত্ত্যক্ত করতে থাকে, কিন্তু পরী পাত্তা দিত না। রাজীবরা বিয়ের প্রস্তাব দেওয়ার আগে পরী ওর বাবাকে তারেকের কথা বলে। পরীর বাবা প্রথমে না মানলেও আস্তে আস্তে মেনে নেয়। মেয়ের সুখের কথা ভেবে বিয়ে দিতে চায় ওদের। বাদ সাধে বিয়ের দিন সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠে তারেক। তারেক যখন কাঠের দরজা খুলে গালে নিমের ডাল দিয়ে বের হয়, তখন দেখতে পায় রাজীবকে। অনেকদিন ধরেই পরীকে জ্বালাতে থাকে, আর এতদিন পর আজকে রাজীবকে দেখলো পরীদের ছোট্ট গোয়াল ঘর থেকে লুঙ্গি ঠিক করতে করতে বের হচ্ছে। রাজীব যাওয়ার সময় তারেকের সামনে দিয়ে যায়। তখন তারেক রাজীবের মুখে বিশ্রী হাসি দেখতে পায়। তারেক বুঝতে পারে না ঠিক কেন এই কাজ করলো রাজীব। তারেকের মায়ের ডাকে তাড়াতাড়ি কুলি করে ঘরে ফিরে আসে তারেক। বিয়ের জন্য পাঞ্জাবি পরে নেয় সে। তারেকের বন্ধুরা হাজির হয়। ঠিক তখনই সেখানে চিল্লাচিল্লির আওয়াজ আসে। পরীদের বাড়ি থেকে কান্নাকাটির শব্দ পেয়ে দৌড় দেয় সবাই। তারেক পরীদের বেড়া দেয়া দরজার সামনে দাঁড়াতেই একজন এসে বলে, পরি আত্মহত্যা করছে ভাই, পরি আর বাইচা নাই। লোকটির কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারেকের মায়ের কান্নার শব্দ পেয়ে তারেক দৌড় দিয়ে গেল গোয়াল ঘরে। দেখতে পেল কালকে সেই হলুদের শাড়ি পরা এখনো পরি। রাতের বেলাতেই আয়োজন করে হলুদের অনুষ্ঠান হয়। তারেক আর পরীর ঝুলন্ত পরীর কাছে দৌড়ে গিয়ে পরীর পা দুটো জাপটে ধরে তারেক চিৎকার করে সবাইকে বলে, ওরে একটু নামায় দাও, হুড়পড়ির কষ্ট হয়তো, নামায় দাও ওরে। পরীর কাকা গেছিল মই আনতে। সে মই নিয়ে দৌড়ে এসে তারেককে বলে, এই নে, পরীকে তাড়াতাড়ি নামাতে হবে। পরীকে নামানোর পর দেখা যায় পরীর মুখে লিপস্টিক ঠিক জায়গায় নেই, পরীর শাড়িটাও ঠিকভাবে নেই। চোখের কাজল ঝাপসা হয়ে আছে চোখের আশেপাশে। একজন মহিলা পরীর শাড়ির অবস্থা দেখে বলে, মাইয়াডার অবস্থা তো ভালো না, দেখলেই তো সন্দেহ হইতাছে। এই সময় কাইলকার শাড়ি সহ আছে কেমনে? এখন দেখো ব্লাউজটাও ছেঁড়া। পরীর মা ওখানে বসে পড়ে।
পরীর লাশের পাশে বসে কান্না করতে করতে বলে, ও পরি, ও মা, দেখ তোর কালাচান আইছে, তোরে বিয়া করবার লাগবে আইছে তোর কালাচান, করবি না বিয়া? ও পরি, ওঠ মা, তোর কালাচান রে বিয়া কর। ও মা, তুই না কইছিলি আমুর কাছে থাকবি বইলা তারেকতে তুই বিয়া করবি? তোর স্বপ্ন তো পূরণ হইব মা, ওঠ মা, এমনে থাকিস না, গ্রামের লোক খারাপ কইব। মায়ের হাজারো আহাজারিতে উঠে না পরি। তারেক ওখানেই বোবা হয়ে বসে আছে। পরীর কপালে এখনো সেই হলুদের ফুল দিয়ে সাজানো, হাতে আর কোমরের ফুলগুলো ছিঁড়ে বিশ্রী অবস্থা। শুধু চিকন সাদা সুতা আর কিছু থেতলে যাওয়া ফুল আছে, বাকি সব চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেই দেখছে সেই বলতে থাকে পরীকে ধর্ষণ করা হয়েছে। রাতে পরীর সাথে ঘুমিয়েছিল পরীর কাকাতো বোন। সে রাজীবকে পছন্দ করত। রাজীব তাকে যা করতে বলতো মেয়েটি তাই করত। তারেক এবার মেয়েটির কাছে এসে বলে, পরি রাতের বেলা তোর লগে ঘুমাইছিল, তাইলে সকালে এইখানে আইলো কেমনে? মেয়েটি ঘাবড়ে যায়, চুপ করে দাঁড়িয়ে আছে। তারেক এবার গর্জে উঠে বলে, কি হইল ক? ভয়তে মেয়েটি বলে দেয়, আসলে কাল রাতে পরি শাড়ি পাল্টাই নাই, কইছিল সকালবেলা উইঠা গোসল কইরাই একেবারে বিয়ের বেনারসি পরবে। আজ সকালে আমি আগে উঠি, বাইরে আসার পর রাজীবরে দেখা খুশি হই। ও হঠাৎ এতদিন পর আমারে কইল ওই আমারে বিয়া করবে, কিন্তু আমি যদি পরির লগে ওরে কথা কইতে দিই, মানে ওর নাকি পরির লগে কথা কইয়া তোমাগো মতো আমাগো বিয়া নিয়ে বাসায় মানাইতে পারবে, তাই আমিও তাই ওর কথা মতো পরীকে গোয়াল ঘরে পাইঠা দিই। তারপরে আমারে চাচিজান দেখা ফেলায়, বলে ঘাট থেকে পানি আনতে, আমিও চইলা যাই সেখানে। বাকি কাহিনী আমি জানি না। আমি ভাবছিলাম পরি হয়তো এখন ঘরে, কিন্তু ওরে যখন খুঁজা পাওয়া যায় না আমি দৌড়াই এখানে আসি আর এই অবস্থায় দেখি। তারপর তো তোমরা আইছো। মেয়েটির কথা শেষ হতে না হতেই ঠাস করে একটি চড় এসে পড়ে তার গালে। চরটি পরীর বাবা দিয়েছে। বেশ খানিক কথা শুনিয়ে দিল মেয়েটিকে। তারেক তখন এক নাগারে তাকিয়ে আছে পরীর লাশের দিকে। গ্রামের লোকজনের কাছে স্পষ্ট কাজটি রাজীব করেছে। সবাই ছিছি করতে থাকে। বিয়ে বাড়িতে এসেছিল কসাই, পরীর বাবার নিজস্ব গরু জবাই দেওয়ার জন্য। কসাইদের কাছে থাকা দা পাশে রেখে তারাও এসেছে পরীকে দেখতে। তারেকের নজরে এলো দাটি। সাথে সাথে দা হাতে নিয়ে দৌড়ে চলে যায় তারেক। তারেকের মা পেছন থেকে অনেক ডাকে, কিন্তু কোনো সাড়া নেই তারেকের। সোজা চলে যায় রাজীবের ঘরে। তারেককে দেখে হেসে দেয় রাজীব, বলে ওঠে, কিরে কালাসান, করবি না তোর হুরপরিরে বিয়া? তোর হুরপরিরে আমি খাইয়া দিছি, এখন বিয়া করতে কষ্ট হইতেছে তাই না? কালো রূপের লাল চোখা তারেককে দেখতে ভয়ঙ্কর দেখা যায়। সিংহের গর্জনের আভাস আসে তারেকের মুখে। রাজীবের দিকে এগিয়ে বলে, আমার হুরপরিরে অশুদ্ধ করবার চাইলে হুরপরি অশুদ্ধ হয় নাই। কেন জানিস? কারণ আমার হুরপরি খাঁটি মানুষ। তোর মতো জানোয়ার আমার হুরপরিরে ছুঁইলেই ও অপবিত্র হয় নাই, কিন্তু তোর মতো মাইন্ডসের জন্যে এখন ওরে সকলে অপবিত্র করব, এইটা আমি সহ্য করতে পারুম না। তাই আর কারো জীবন নষ্ট করার আগে তোর দুনিয়া থেকে সরাই দিব। কথাগুলো বলেই দা দিয়ে গলার উপর দেয় এক টান। রাজীবের চোখ দুটি বড় বড় হয়ে গাল হা হয়ে যায়। তারেক থেমে থাকেনি। শরীরের রক্ত টকবক করছে তার। ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখে মাথার ঠিক নেই তার। রাজীবকে শরীরের সর্বশক্তি দিয়ে কোপাতে আশেপাশে লোকজন হাজির হয় সেখানে। তারেকের মা এসে তারেকের হাত ধরে আটকায়। তারেককে বেঁধে রাখা হয় একটি গাছের সাথে। তারেকের মা সবার সামনে হাত জোর করে বলে, ওরে সাইরা দেন, আমার পোলাডার হইয়া আমারে শাস্তি দেন। কেউ শুনল না তারেকের মায়ের কথা। পুলিশ এসে গ্রেফতার করলো তারেককে। 2 হাতে হ্যান্ডকাপ নিয়ে তারেক তাকালো দূরে থাকা পরীর লাশের দিকে। আত্মহত্যা করার জন্য জানাজা পড়াতে চায়নি কেউ। বাধ্য হয়ে পরীর বাবা তার নিজের আলাদা জমিতে পরীর কবর দিতে নিয়ে যায়। পরীর লাশ নিয়ে তারেকের সামনে দিয়েই গেল কয়েকজন মুরব্বী। তারেক অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। একজন পুলিশ এসে তারেকের ঘাড় ধরে উঠিয়ে নেয় গাড়িতে। একদিক দিয়ে পুলিশের গাড়িতে করে যাচ্ছে তারেক, তো অন্যদিকে খাটিয়াতে করে যাচ্ছে পরীর লাশ। অসহায় হয়ে মুখে কাপড় গুজে দেখছে তারেকের মা। এরপর গ্রামের সবার
বয়ানে তারেককে নির্দোষ প্রমাণ করা হলেও খুনের জন্য হাজতে পাঠানো হয়। তারেকের মা অনেক চেষ্টা করে তারেককে ছাড়ানোর, কিন্তু উপায় পায় না। এভাবে চলতে থাকে 2 বছর। একদিন আমি আমার কোম্পানির তরফ থেকে ওদের গ্রামে গরিবদের জন্য কিছু দান করতে চাই। তখন তারেকের মাকে দেখে আমি তার সাথে কথা বলি, জানতে পারি তারেকের কথা। আর তখন তারেকের মায়ের অবস্থা খারাপ, ওনার ক্যান্সার ধরা পড়ে। হাতে বেশি সময় নেই। আমি আমার পার্সোনাল উকিল নিয়ে কথা বলি উপর মহলে। খোঁজ নিয়ে জানা যায় জেলের মধ্যে তারেকের কোনো খারাপ কর্মকাণ্ড দেখা যায়নি। শান্তশিষ্ট তারেক সবার আদেশ নির্দেশ মেনে চলে। সততার জোরে সবার মন জয় করে নেয় তারেক। যেহেতু খুনের জন্য স্ট্রং প্রমাণ ছিল না আর তারেকের সবাই সুনাম করেছে, তাই আমার কোনো সমস্যা হয়নি ওকে জেল থেকে ছাড়াতে। তারেককে ছাড়িয়ে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাই। আমার কাছে তারেককে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পারফেক্ট লেগেছে, ঠিক যেমনটা আমি খুঁজছিলাম। ধীরে ধীরে তারেকের ব্যবহার চলাফেরা পরিবর্তন করা হয়। সেই থেকে তারেক আমার হয়ে কাজ করে। কথাগুলো বলেই ফোঁস করে শ্বাস নেয় মায়া। ঘুরে তাকালো মিলির দিকে, বলে, এবার বলো, মেনে নেবে তুমি তারেককে? তারেক কোনো অশিক্ষিত ছেলে না, গ্রামের সহজ সরল ছেলে যে এখন খুনি। ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে হবে। আমার এই অশিক্ষিত কর্মচারীকে নিয়ে তুমি সুখে থাকতে পারবে তো? তোমার বাবা মায়ের মতো বিলাসিতা খুঁজবে না তো? মায়ার কথাগুলো মন দিয়ে শুনল মিলি। তারপর মায়ার দিকে ফিরে বলে, তারেক কোথায় এখন? আলতো হাসলো মায়া। মিলির কথাতে প্রকাশ পেল সে তারেককে বিয়ে করতে রাজি। মিলি মায়ার দিকে তাকিয়ে বলে, যে ছেলে কারো নারী প্রতি হওয়ার অন্যায়ের জন্য কারো জীবন নেয়, সে কোনো আসামি না, সে শ্রেষ্ঠ ভালোবাসার অধিকারী। মাথা দোলালো মায়া। এর অর্থ মিলির কথায় মায়ার সম্মতি আছে। মায়া এবার বলে, তারেক যদি এবারও তোমাকে বিয়ে করতে না চায় তাহলে? কিছুক্ষণ নীরবতা পালন করলো মিলি। কিছু একটা ভেবে বলল, তোমার গুলিটা আমাকে দিতে পারবে? শুধু আজকের রাতের জন্য। কালকে কাজে অফিস থেকে এসে গুলি ফেরত দিয়ে দিব। মায়া চোখ ছোট ছোট করে দেখছে মিলিকে। মিলি ঠোঁট চওড়া করে হেসে বলে, সত্যি বলছি, বিয়ের পর দিয়ে দিব গুলি। বলেই হেসে দেয় দুজনে। মায়ার সাথে করে তারেকের ছোট বাড়িতে গেলা। গাড়ি থেকে নেমে সোজা চলে গেল তারেকের ঘরে। মায়া গাড়িতেই আছে। রাজ এসে বসলো মায়ার পাশে। রাজের কাঁধে মাথা রেখে তারেকের বাড়ির দিকে তাকিয়ে আছে মায়া। কলিং বেলের শব্দ বেড়েই চলেছে। না পেরে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল তারেক। দুজনে দরজার সামনে মিলিকে দেখে চোখ যেন বড় বড় হয়ে গেল। তারেককে কিছু বলতে না দিয়ে তারেকের বুকে কিল বসিয়ে দেয় মিলি। মারতে মারতে ভিতরে নিয়ে যায় তারেককে। মায়া ও রাজ এটা দেখে হেসে দেয়। তারেককে সোফায় শুইয়ে মারতে থাকে মিলি। না পেরে মিলির হাত ধরে বসে তারেক। তারপর বলে, মারছেন কেন এইভাবে? মিলি এবার চিল্লিয়ে বলে ওঠে, কে আপনি? হ্যাঁ, আমি কি দেখতে বুড়ি নাকি তোমার সিনিয়র যে আমাকে আপনি আপনি করছো? আমাকে তুমি করে বলবে। শুধু তুমি না, আমার বাবুর আম্মু এইভাবে বলবে, এইভাবে ডাকবে। ভ্যাবাচেকা খেয়ে অবাক বলে, চোখ বড় বড় করে ভয় দেখিয়ে মিলি বলে, মিলি এবার চিল্লিয়ে বলে ওঠে, না, হ্যাঁ চলো এখন। কোথায়? বিয়ে করব। কাজীকে কল করা হয়ে গেছে। এই রাতে কাজী? বিয়ে করব, কাজীকে কল করা হয়েছে, উনি আসছে। এই রাতে কাজী? হ্যাঁ ব্রোকে বলেছি, ব্রো বলেছে কাজী আসবে। এই তোমরা ভাই বোন কি শুরু করেছো বলো তো? বিয়ে করবা দিনের বেলা, তা না কাজীকে বউয়ের কাছ থেকে কেড়ে এনে। বিয়ে করবা দিনের বেলা, তা না কাজীকে বউয়ের কাছ থেকে কেড়ে এনে। ভোর না হলে রাতের বেলা বিয়ে করো। সময় সুযোগ বুঝে বিয়ের অফার দিতে পারো না? তুমি বিয়েতে রাজি হতে পারো না? বিয়েতে রাজি হলে তো ঠিক সময় করে ডাকতাম কাজী। তুমি আমাকে বিয়ে করে সুখে থাকবে না, বেটার কাউকে দেখো। তারেকের টি শার্ট মুড়িয়ে মুছিয়ে বলল মিলি। ওয়ে, তোমাকে কেউ বলেছে ভাষণ দিতে? আমি এই বাড়ির বউ হয়ে থাকবো। এমনিতেও বাড়িটা খারাপ না, বেশ পরিপাটি আছে, দুজনের জন্য এনাফ। তোমার বাবা মা? তাদের কথা ভাবতে হবে না, ব্রো আর ভাবি রাজি,
তাহলে টেনশন কিসের? তারা থাকতে কোনো সমস্যা নেই, শুধু তুমি রাজি হও, শুধু তুমি রাজি হও, তা না হলে কিন্তু। বলেই গুলি বের করলো মিলি। গুলিটা দেখেই বোঝা যাচ্ছে মায়ার গুলি এটা। মায়া তার গুলিতে এম স্টিকার দিয়ে রাখে, যেটা এখন তারেক দেখতে পাচ্ছে। শুকনো ঢোক গিলে তারেক বলে, লাশ বের হবার দরকার নেই, আমার ঘরে জলজান্ত মানুষ আসলেই ভালো হবে। তারেকের কথার মানে বুঝে হেসে দিল মিলি, বলে, তাহলে চলো ডাকি কাজী। চলো। মিলি দরজার কাছে গিয়ে ইশারা করে মায়া ও রাজকে। হাতে একটা প্যাকেট নিয়ে আসে মায়া ও রাজ। তারেকের হাতে দিয়ে রাজ বলে, এটা পরে আসো। তারেক গেল চেঞ্জ করতে। মিলি অলরেডি লেহেঙ্গা পরা আছে। 4 জন গার্ড মিলে ধরে বেঁধে নিয়ে আসে কাজীকে। ঘুমন্ত লুঙ্গি পরা খালি গায়ের কাজী হেলতে তুলতে আসে তারেকের বাড়িতে। কাজীর এই অবস্থা দেখে রাজ বলে, আজকেও কি বলিসনি যে স্বামীর রাজ ডেকেছে? একজন গার্ড বলে ওঠে, বলেছি স্যার, ব্যাটা ঘুমে মন্ত্রীকেই ভুলে গেছে। দেখছেন 4 জন ধরে আছি আর ব্যাটা এখনো ঘুমায়। খাবার টেবিলে থেকে 1 গ্লাস পানি নিয়ে রাজ ছুঁড়ে মারে কাজীর মুখে। ধরপড় করে কাজী বলে ওঠে, বউ আমার, আর যাইও না বাপের বাড়ি, তোমার নামে করে দিব আমার বাকি সম্পত্তি। রাজ এবার জোরে হেসে দেয়, তারপর বলে, বেটা কাজী, তুমি আসলেই একটা পাজি। মন্ত্রীর সামনে বউয়ের নাম নাও। কাজী এবার তাকালো রাজের দিকে, ভয়তে ঢোক গিলে বলে, আজকে কার বিয়ে দিতে রেখেছেন? আমার বোনের। একটা কথা বলবো বাবা, যদি কিছু মনে না করো। রাজ মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাজী বলে, তোমাদের পরিবারে যার বিয়েই দাও না কেন আমাকে আগে থেকে একটু বলে দিও, কিন্তু বাড়িতে ঢুকে পাজুকুলো করে এনো না, তোমাদের জন্য বউ চলে যাবে আমার। কাজীর কথা শেষ হতে না হতেই সেখানে হাজির হয় রেজিস্ট্রার। রেজিস্ট্রার এবার মায়ার দিকে তাকিয়ে ঢোক গিলে বলে, এবার কি বউ রাজি বাবা? রাজ তাকালো রেজিস্ট্রারের দিকে, তারপর বলে, এবার বউ রাজি, তবে বর রাজি না। কি বলো বাবা, তাহলে বিয়ে হবে কিভাবে? পকেট থেকে গুলি বের করে রাজ বলে, এটা আছে কিসের জন্য? রেজিস্ট্রার ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বলি কি বাবা, যারা রাজি থাকে না বিয়েতে, দোষ তো তাদের। তুমি তাদেরকে খুন করো, কিন্তু আমরা তো দোষ করিনি, আমাদের কেন মারবে? রাজ এবার চ করে ওঠে, তারপর গার্ডদের বলে, এদের মুখ বেঁধে রাখো তো, খালি বাজে কথা বলে, বিয়ের সময় শুধু মুখ খুলে দিবে। তারে গেল পাঞ্জাবি পরে। মিলিকে একটু ঠিক করে দিল মায়া। তারপর মিলিকে নিয়ে হাজির হলো ডাইনিং রুমে। কাজীর কাজ কমপ্লিট করলে রাজ তাকালো রেজিস্ট্রারের দিকে। উনি রাজের দিকে তাকিয়ে বলে, কাগজপত্র তো রেডি নেই বাবা। কঠিন চোখে তাকালো রাজ। রেজিস্ট্রার ভয় পেয়ে বলে, মানে এগুলো রেডি করতে গেলে তো আগে থেকে জানা লাগে মন্ত্রীর বাড়ির মেয়ের বিয়ে হবে। আগে জানলে না হয় কাগজ রেডি রাখতাম, কিন্তু আমি তো জানতাম না। এবার মায়া তার নিজস্ব উকিলকে কল করে বলে, রেজিস্ট্রি পেপার রেডি করুন, 1 ঘন্টার মধ্যে রেজিস্ট্রি করা হবে। বলেই কল কেটে দিল মায়া। রাজ এবার সোফায় হেলান দিয়ে বলে, বেচারা উকিল, নিজের বিবাহিত জীবন না দেখে অন্যের বিয়ের পায়তারা শুরু করবে। ঠিকই আছে এদের জন্য। আমি মন্ত্রী হয়ে বউ নিয়ে রাত বিরাতে ঘুরছি, এরা কেন বউ নিয়ে আরামে থাকবে? কাজী এবার সাহস করে রাজকে বলে, মনে কিছু না করলে গুরুজন হিসেবে একটা কথা বলবো বাবা। রাজ তাকালো কাজীর দিকে। কাজী বলদের মতো হেসে বলে, তোমার বউ মনে হয় তোমার দ্বারা সুখী না, তাই তো বিয়ে করতে রাজি ছিল না। এখন আবার বউকে কাছে পাও না বলে আফসোস করো। রাজের চোখ মুখে হিংস্রতার ছাপ দেখে মনে হচ্ছে বাঘের রূপ ধারণ করেছে। কাজী শুকনো ঢোক গিলে বলে, না মানে নিজে বউকে কাছে পাও না বলে আমাদের মতো অসহায় মানুষদেরকে বউ থেকে দূরে রাখো। কখনো সকালের শীতের ভিতর বউয়ের কাছ থেকে দূরে রাখো। এভাবে চললে তো আমরা বুড়ো বয়সে বউ হারা হয়ে যাব। তার থেকে তোমাকে তোমার বউয়ের মন পেতে আমি উপায় দিতে পারি। কাজীর শেষের কথাটি পছন্দ হলো রাজের। হেলান দেওয়া থেকে উঠে বসে বলে, কি উপায় পাজি থরি আমার দুষ্ট কাজী? লজ্জা পাওয়ার ভঙ্গিমা করে হেসে কাজী বলে, আমার কাছে একজন কবিরাজ আছে, উনি বউকে কাছে পাওয়ার দোয়া দুরূদ জানে। যেটা পানিতে ফু দিয়ে দিবে উনি, তোমার বউকে ওটা খাওয়ালে বউ আর রাতের বেলা পালাই পালাই করবে না। হো হো করে হেসে দেয় রাজ। কাজীর দিকে তাকিয়ে বলে, তোমার যেন কয়টা বাচ্চা? আগে 2টা।
দুটোই তো আগের ঘরের। হ্যাঁ। 3 নম্বর বিয়ে তো 2 বছর ধরে হয়েছে, বাচ্চা নাও না কেন? বেশি পকপক করলে আমি নিজ দায়িত্বে তোমার বউকে অন্যের গলায় ঝুলিয়ে দিব কাজী। আমার এই গুলির পাওয়ারে তোমার কবিরাজের পানি পড়া কাজে লাগে কিনা দেখিয়ে দিব। কাজী এবার পুরো চুপ হয়ে গেল। আসলেই সত্যি কথা, পানি পড়া খেয়ে যায় একটু বউ আছে। রাজের গুলি দেখলে বউ ওখান থেকে পালাবে। ওদের কথার মাঝে মায়ার উকিল চলে আসে। রেজিস্ট্রি পেপার নিয়ে এসে সই নিল মিলি ও তারেকের। সাক্ষী হিসেবে ছিল মায়া ও রাজ। গভীর রাতে গান বাজনার সাথে গাড়ি আসছে সর্দার বাড়িতে। ঢাকঢোল বাজতে থাকে জোরে জোরে। সবাই উঠে যায় ঘুম থেকে। ময়ের অনুষ্ঠান শেষ করে সবাই এসে যে যার মতো ঘুমিয়ে গেছিল, এখন উঠে পড়ে। সোনালি এখন আলাদা করে ঘুমায়। মোহন সর্দার তার রুমে আছে। ঢাক ঢোলের শব্দে সবাই বের হয়ে এলেও মোহন সর্দার এখনো আসেনি। আয়রা নিজেও এসেছে হল রুমে। ঢাক ঢোলের তালে তালে নাচতে থাকে মায়া ও রাজ। গাড়ি থামার সাথে সাথে গাড়ি থেকে বের হয় মিলি ও তারেক। এদেরকে একসাথে দেখে হা হয়ে যায় সোনালি। শিয়া দৌড়ে গেল মিলির কাছে। মিলিকে জড়িয়ে বলে, ভাইয়া বললো তুমি ভাইয়ার সাথে, তাই আমরা রিল্যাক্স ছিলাম। কিন্তু তুমি গলায় মালা নিয়ে পাশে তোমার ব্ল্যাক ডায়মন্ডকে নিয়ে আছো যে, কাহিনী কি? মিলি লাজুক হেসে বলে, তোদের বোন এখন বিবাহিত, তাই তার স্বামীকে নিয়ে এসেছি। শিয়া খুশি হয়, কিন্তু মিলির হাত ধরে এক টান দিল সোনালি। মিলির গালে চর মারতে যাবে অমনি সোনালির হাত ধরে মায়া। রক্তিম চোখে মায়া বলে, মেয়ে বিয়ে করে এসেছে সুখে সংসার করবে বলে, আপনার হাতে চট থাপ্পড় খেতে নয়। সোনালি চোখ রাঙিয়ে বলে, আমার মেয়েকে আমি মারবো নাকি কি করব, এটা আমার ব্যাপার, তুমি মাথা ঘামানোর কে? ব্যাপারটা একান্ত আপনার হলে আমি ইন্টারফেয়ার করতাম না, কিন্তু এখানে আমার ভাইয়ের ব্যাপার। সেই ভাই যার চার কুলে আমি ছাড়া কেউ নেই। তার মৃত মায়ের কাছে ওয়াদা করে রেখেছি তার সবকিছুর খেয়াল রাখবো আমি। সেই ভাইয়ের বউকে নিজের সামনে মার খেতে দেখি কিভাবে? কথাগুলো বলেই হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে দিল মায়া। মাহমুদ সর্দার এসে মিলি ও তারেকের ভিতরে নিয়ে আসে। এখন প্রায় ভোর, রাতে ঘুম হয়নি কারো। সূর্য উঠেছে মাত্র। মাহমুদ সর্দারের কথা মতো কিছু গহনা এনে দিল মালিনী। দুজনকে বরণ করে মাহমুদ সর্দার বলেন, তোমরা এখন একটু ঘুমিয়ে নাও। মিলিমা, এখন সিয়ার ঘরে যাও আর তারেক রুদ্রের ঘরে যাও। আমরা মিলির ঘরটা সাজাবো আজকে সন্ধ্যায় অনুষ্ঠান সেরে তোমাদের পাবলিকলি গ্রহণ করব। আজকে তো ভাই ভাবি আসবে বীরের কবর দেখতে। কিচ্ছু করার নেই, বিয়ে যখন হয়েছে অনুষ্ঠান হবে, আর ভাই ভাবি এসে তো বেশ কয়েকদিন থাকবে, তাই প্রথম দিন না হয় এদের অনুষ্ঠান উপভোগ করুক। মামা মামি আসবে বলে একটু চিন্তায় পড়ল রাজ। মাহমুদ সর্দার এসে রাজের কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না, এবার যা হবে ভালো কিছু হবে। রাজ মাথা দুলিয়ে বলে, ভালো কিছু হতেই হবে। বীরের বাবা মা আসবে শুনে সোনালির মুখে হাসি ঝুলে আছে, যেটা চোখ এড়ায়নি মায়ার। সবার দিকে তাকানোর পর মায়ার চোখ গেল আয়রার দিকে। আয়রা নিজেও হেসে দেয়। মায়া এবার তারেকের পাশে এসে বলে, কংগ্রাচুলেশনস ভাই। থ্যাংক ইউ। বিয়ে হয়েছে বলে এবার শ্বশুরবাড়ির দখলে চলে যাবে না তো? তারেক দেখলো সোনালিকে, বলে, এই তারেক কখনো বেইমানি করতে শিখেনি ম্যাডাম, এটুকু আপনি বিশ্বাস রাখতেই পারেন। বীরের বাবা মা আসতে চলেছে, আমাদেরকে আরো বেশি সব দিকে নজর রাখতে হবে, বিশেষ করে এই সোনালীকে, তোমার শাশুড়িকে। আমার শাশুমা আমি নিজেই দেখে রাখবো। এক কথায় এরা এক একজন কোথায় যায় আমাদের জানতে হবে। তো হেসে তারেক বলে, এই বাড়ির জামাই হয়েছি তো শাশুড়িকে জ্বালাতে, চিন্তা করবেন না, আমি আমার শাশুড়িকে ফলো করব আর আপনি আপনার শাশুড়িকে। চারিদিকে তাজা ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। সর্দার বাড়ি এখন আনন্দে মেতে উঠেছে। মিলিকে সাজিয়ে দিচ্ছে পার্লারের লোকজন। পাশে বসে আছে মিলির বান্ধবীরা। ভালোবাসার মানুষকে পেয়ে মিলির মুখে আনন্দের ছাপ স্পষ্ট। তারেককে নিয়ে ব্যস্ত আছে পিয়াস। মৌ এসেছে আজ, মায়ার সাথে বসে গল্প করছে এখন। ফোলানো পেটের উপর হাত রেখে খাটে হেলান দিয়ে শুয়ে আছে মৌ। মায়া ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে সাজাচ্ছে। কিছু একটা ভেবে মৌ বলে, আচ্ছা আপু, বীরের বাবা এতগুলো মাস পরে কেন আসবে? বীর মারা যাওয়াতে আসেনি, এটা সময়ে সাথে টিকিট পাবে না মানলাম, কিন্তু এরপরও তো কয়েক মাস গেল,
তাহলে আসেনি কেন? ব্লাশ করতে করতে মায়া বলে, নট শিওর, কিন্তু মিসেস সোনালির ভাবগতি অন্যরকম। হতেও পারে আমাকে আর মন্ত্রীমশাইকে নিয়ে বীরের বাবা মায়ের কানে পরামর্শ দিল ওনার ছেলে যে আমার জন্য আত্মহত্যা করেছে। এটাই তো চিন্তা আমার। বুঝতে পারছি না ওনারা তোমাকে কোন নজরে দেখবে। যে নজরেই দেখুক না কেন, এই মায়ার সাথে পারবে না। প্রতিটি পদক্ষেপে মায়া তার প্রতি পদক্ষেপকে হার মানিয়ে দেবে। বলেই রহস্যের হাসি দিতে থাকে মায়া। মৌ নিজেও সামিল হয় মায়ার এই হাসির সাথে। আস্তে আস্তে লোকজনের আগমন বৃদ্ধি পেতে থাকে। সর্দার বাড়ির বড় হলরুম এখন বিয়ে বাড়ির রূপ নিয়েছে। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। মিলি ও তারেককে বসিয়ে রাখা হয়েছে তাদের স্টেজে। সবাই এসে কংগ্রেস করতে থাকে। মোহন সর্দার বসে আছেন একটি চেয়ারে, তার পা অচল হয়ে আছে। সোনালি যখনই তারেক আর মিলির দিকে তাকায় তখনই ক্ষিপ্ত হয়। এই ছেলে এমনিই তার পছন্দ না, এখন আবার তার মেয়ের সাথে জড়িয়েছে। ভাবতেই বিরক্ত লাগছে তার। আয়রা একটি স্লিভলেস হাতার লেহেঙ্গা পরেছে, ঠোঁটে বিয়ের আনন্দের হাসি ফুটিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। উদ্দেশ্য মোহন সর্দারের কাছে যাওয়া। নার্স হয়ে তো তার পেশেন্টের কাছেই যাবে। সোনালি সিঁড়ির দিকে তাকাতেই এই দৃশ্য দেখে আরও তেতে ওঠে। একবার আয়রা তো আর একবার মোহন সর্দারের দিকে তাকালো। মনে মনে বলে, অচল হয়েও বুড়ো মেয়ে পটানো ছাড়ল না। এখনো যুবতী নার্স পাই, যত সব আধিক্যতা। পাত্র এসেছে আজ সর্দার বাড়িতে। উদ্দেশ্য ছিল মোহন সর্দারকে দেখতে। সেই সূত্রে মিলির বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে থাকে আদ্র। বাড়ির ভিতরে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে আদ্র। আয়রার দিকে তাকাতেই আয়রা মুচকি হেসে চলে যায় মোহন সর্দারের কাছে। নীল রঙের জর্জেট শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছে শিয়া। স্লিভলেস হাতা হওয়ায় শিয়ার কাঁধ স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে জর্জেট শাড়িতে পেটের কিছু অংশ দেখা যায়। এই সব কিছু চোখ এড়ায় না আদ্রের। আশেপাশে তাকিয়ে দেখতে পেল দুই এক ছেলে মিলে শিয়াকে দেখছে। নিজের হাত মুঠো করে রাখে আদ্র। এদিক ওদিক দেখে সরে যায় সেখান থেকে। একটি বাচ্চা এসে শিয়াকে বলে, আপু, তোমাকে একজন ডেকেছে, তোমার রুমে এখন সে। কুচকে এলো শিয়ার, বাচ্চাটিকে বলে, আচ্ছা বাবু, আমি যাচ্ছি। বলেই চলে যায় নিজের ঘরের দিকে। ঘরের ভিতর আসতেই পেছন থেকে খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ পায় শিয়া। পেছনে তাকিয়ে দেখে আদ্র দাঁড়িয়ে। শিয়া বলে ওঠে, আপনি ডেকেছেন আমাকে? আদ্র কোনো কথা না বলে শিয়ার হাত ধরে দেওয়ালে চেপে ধরে। শিয়া ঘাবড়ে যায়। আদ্রের চোখ মুখে হিংস্রতা স্পষ্ট। এটা দেখে শিয়া তোতলাতে থাকে। ভয়তে ভয়তে বলে, আপনি ঠিক আছেন তো? ভুলভাল কিছু খেয়েছেন কি? এক আঙ্গুল শিয়ার ঠোঁটের উপর রেখে কানের কাছে ফিসফিস করে আদ্র বলে, হুশ, এসব কি ড্রেস পরেছো তুমি? তোমার গোপনীয়তা বজায় রাখতে শেখো, বলে দিলাম। না হলে কিন্তু অবৈধ নজরে ছাড়খাড় হয়ে যাবে। কিন্তু এটা তো ফ্যাশন, সব মেয়েরাই পরেছে আজ, আমি পরলে দোষ কোথায়? শিয়ার কথাই রাগ বাড়ল আদ্রের। শিয়ার দুই কাঁধ শক্ত করে ধরে হালকা চোখ মুখ কুচকে আসে শিয়ার। আদ্র বলে ওঠে, ফ্যাশন মানে নিজেকে উন্মুক্ত করে পরিবেশন করা না। আর সব মেয়ের দিকে আমার চোখ চায় না যে আমি তাদেরটা দেখতে যাব। আমার চোখ যার দিকে চাই আমি তাকেই ঠিক রাখতে চাই। নিজেকে পরিপূর্ণ ঠিক করে তারপর বাইরে আসবে, বলে দিলাম। না হলে তোমার ভাইয়ের সামনে থেকে তুলে নিয়ে যাব। ভালোবাসার মূল্য কিন্তু তোমার ভাইও দিতে জানে। আফটার অল, সেও তার মায়াবতীকে কিডন্যাপ করেই বিয়ে করেছে। বলেই বের হয়ে যায় আদ্র। শেষের কথাগুলো শুনে খুশি হয় শিয়া। ঠোঁটের কোণায় হাসির রেখা দেখা দেয় তার। আদ্রের চোখ শুধু তার দিকে। এতেই তো স্পষ্ট যে আদ্র তাকে ভালোবাসে। একসাথে মিলে সবাই আনন্দে মেতে উঠেছে। শাড়ি পাল্টে এসেছে। এখন তাকে দেখে আদ্র আর কোনো রিয়্যাক্ট করেনি, বরং মিষ্টি এক হাসি উপহার দেয়। বিয়েতে নাচ গানের আয়োজন করা হয়েছে। কিছু কপতি মিলে নাচতে থাকে স্টেজে। ওদের সাথে তাল মিলিয়ে আজ নাচ করছে মায়া ও রাজ।
বেশ কিছুক্ষণ এভাবে চলতেই হঠাৎ গান বন্ধ হয়ে যায়। মিউজিক বক্সের দিকে তাকাতেই সবাই দেখে মালিনী সেখানে দাঁড়িয়ে আছে। গান বন্ধ করে দিয়েছে সে। তারপর খুশি হয়ে ছুটে যায় সদর দরজার দিকে। সবার চোখ এখন সেদিকে। সদর দরজা দিয়ে প্রবেশ করে রাজের মামা বিভান ও মামি রাজিয়া। মালিনী এসে জড়িয়ে ধরে তাদের। মিস্টার বিভান এসে হ্যান্ডশেক করে মাহমুদ সর্দারের সাথে। রাজ নিচে এসে জড়িয়ে ধরে তার মামাকে। রাজকে ছেড়ে এবার তার চোখ যায় মায়রার দিকে। মায়রা নিজেও তাকিয়ে আছে মিস্টার বিভানের দিকে। মৌ আতঙ্কে আছে, লোকসম্মুখে কিছু বলে না বসে। আর মায়া নিজেও তো ছেড়ে দেওয়ার পাত্রী না। রকচটা হয়ে অঘটন না করলেই হয়। মিস্টার বিভান ও মিসেস রাজিয়া এসে দাঁড়ালো মায়ার সামনে। হালকা হেসে বিভান বলেন, তুমি আমাদের রাজের বউ? বিভানের দিকে তাকিয়ে মায়া বলে, জি, আমি শাহমীর রাজের ওয়াইফ মেহরুন জাহান মায়া। রাজিয়া এসে জড়িয়ে ধরে মায়াকে। মায়ার থুতনিতে হাত রেখে বলে, তোমার রূপে আসলেই মায়া আছে গো, তাই তো এই মায়াবতী রূপে জ্বলে পুড়ে যায় হাজারো পুরুষ। মায়া খোঁচা দেওয়া কথাটি বুঝতে পারে। রাজিয়ার দিকে তাকিয়ে মায়া নির্লিপ্ত কণ্ঠে বলে, পুরুষদের নজর দোষ থাকলে আমার রূপে আর কি আসে যায় বলুন? আমার রূপ তো আমি বানিয়ে আনিনি। কথাটি যে বীরের উদ্দেশ্যে বলা, এটা রাজিয়ার মস্তিষ্কে খুব ভালোভাবে সেট হয়ে যায়। মায়া রাজিয়াকে ভালোভাবে স্ক্রল করতে থাকে। হঠাৎ রাজিয়ার হাতের দিকে এসে চোখ আটকে যায়। মায়া রাজিয়ার বাম হাত উঁচু করে অনামিকা আঙ্গুলে তাকিয়ে বলে, এই আংটিটা আপনার? রাজিয়া হালকা হেসে বলে, আমার নয়, তোমার শাশুড়ির। মালিনী আমাকে গিফট করেছে, আমার খুব ভালো লেগেছে, তাই জন্য বলতে পারো তোমার শাশুড়ির শখের আংটি আমি নিয়ে নিয়েছি। মায়া এবার কঠিন চোখে তাকালো মালিনীর দিকে। এই আংটি সেদিন শাহানা পারভিনের মাথায় আঘাত করার সময় দেখেছিল মায়া। মায়ার হাত পা কাঁপছে। এখনই চুরির আঘাতে ভস্ম করে দিতে মন চাইছে মালিনীকে। এমন এক নজর স্পষ্ট দেখা যায় মায়ার চোখে। রাজিয়া এটা দেখে বলে, তোমার কি এই আংটি খুব পছন্দ হয়েছে? তোমাদের বিয়ে উপলক্ষে তো কিছু দিতে পারিনি আমি, এটা নিতে পারো তুমি। মায়া এবার রাজিয়ার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে বলে, সেকেন্ড হ্যান্ড জিনিস মায়া নেয় না। অপমান বোধ করলো রাজিয়া। মায়ার কথাতে পাত্তা না দিয়ে বিভান টেনে নিয়ে যায় রাজিয়াকে। অনুষ্ঠান শেষ করে মিলিকে নিয়ে বাসরে আনা হয়। তারেক ও মিলিকে রুমে রেখে সবাই চলে যায়। ঘোমটা দিয়ে বসে আছে মিলি। সিনেমায় দেখেছে নায়িকারা এভাবে থাকে, নায়ক এসে ঘোমটা উঠিয়ে দিয়ে প্রশংসা করে। মিলিও চায় তারেক ওর সাথে এমনটা করুক, তাই ঘোমটা মুখে দিয়ে পিঁট হাসতে থাকে সে। প্রিয় পুরুষের সাথে প্রথম প্রণয় হবে তার। কিন্তু মিলির এক কোনায় বসে পানি ঘষতে থাকে। মিলি কিছুটা রেগে যায়। নিচে থেকেই ঘোমটা উঠিয়ে তারেককে ঘাড় ধরে মিলির দিকে ঘুরিয়ে নিয়ে বলে, সারাদিন কি এমন খেটেছ যে এখন পানি গিলতে হচ্ছে? মিলির এমন ঘাড় ঘোরানোর জন্য একটু ঘাবড়ে যায় তারেক। হঠাৎ কেউ পেছন থেকে অ্যাটাক করবে, এটা যেন ভাবনার বাইরে। তারেক বলে ওঠে, পানি তো খাচ্ছিলাম, অন্য কোনো নারীর কাছে তো যাইনি যে এভাবে রিয়াক্ট করেছো। অন্য নারীর কাছে যাওয়া তো দূর, অন্য নারীর দিকে তাকিয়ে দেখো, চোখ দুটো দিয়ে মার্বেল খেলতে থাকবো। বাসরাতে কেউ স্বামীকে এভাবে ভয় দেখায়? এই মিম দেখায়। জীবনে কোনো কাজ করে পাপ করছি কিনা কি জানি, তবে বিয়ে করে মস্ত বড় পাপ করেছি। হালকা ঢোক গিলে বলে তারেক। মিলি রেগে বোম হয়ে আছে। তারেকের কলার চেপে ধরে বলে, তোমার এই পাপকে পূর্ণ করব আমি। কিভাবে? তোমার বাবুর আম্মু হয়ে। এত তাড়াতাড়ি বাবু? হ্যাঁ, এত তাড়াতাড়ি বাবু। তোমরা ভাই বোন এত বাবু বাবু করো কেন বলো তো? একজন জনসম্মুখে বাবু বাবু করে তো আরেকজন বাসরের শুরুতেই বাবু বাবু করে। তোমরা বাবু দিতে দেরি করো কেন বলো তো? ভাইকে যদি বাবি একটা বাবু দিত, ভাই কি বাবুর জন্য ভিক্ষা করতো? আমাকে একটা বাবু দাও, আমিও ভিক্ষা করব না তোমার কাছে। লুচ্চা ভাইয়ে লুচ্চা বোন যাকে বলে। অদ্ভুত তো, অদ্ভুত তো। বাসর ঘরে বরের কাছে বাবু চেয়েছি, এটা নাকি লুইচামি। বলি, আমি কি পরপুরুষের কাছে বাবুর কথা বলবো? শোনো মেয়ে,
এভাবে বাবু বাবু করতে নেই, এটা সময় হলে আসবে। মেয়ে হয়ে জন্মেছ, একটু লজ্জা পাও? লজ্জাই নারীর ভূষণ। মিলি এবার চোখ বড় বড় করে বলে, গত 10 মিনিট ধরে ঘোমটা দিয়ে লজ্জা পাওয়ার অভিনয় করেছি, লাভের লাভ কিছুই হয়নি। বাসরে কই ভাবলাম স্বামী এসে আমার ঘোমটা উঠিয়ে আমার রূপ নিয়ে প্রশংসা করবে, কিন্তু না, তার হলো কোথায়। মিলির গালে এক আঙ্গুল ছুঁয়ে ওই আঙ্গুল মিলির মুখের সামনে নিল তারেক। মিলিকে দেখিয়ে বলে, এই দেখো, মেকআপের কিছু অংশ আমার আঙ্গুলে আছে। এই আর্টিফিশিয়াল রূপের আবার প্রশংসা চাও তুমি? মুখ ধুয়ে আসো আগে দেখি, মেকআপের আড়ালে সুন্দরী আছে নাকি পেতনি। অপমান গায়ে লাগলো মিলির, ঠোঁটে উঁচু করে রাগ দেখালো। আর একবার ড্রেসিং টেবিল থেকে মেকআপ বক্স এনে তারেকের মুখে মাখতে থাকে। একটি লাল টুকটুকে লিপস্টিক দিয়ে তারেকের ঠোঁটের পাশে লাগিয়ে দেয়, কাজল এনে তারেকের কপালে লাগিয়ে দেয়। তারেক হাত ধরে আটকানোর চেষ্টা করছে, যার কারণে লিপস্টিক কাজল তারেকের মুখের চারপাশে লেগে যায়। সোনালি এসেছে মিলির রুমের সামনে, দরজা ধাক্কাতে থাকে সে। তার উদ্দেশ্য মিলিকে এখান থেকে নিয়ে যাবে। মিলিকে তারেকের মতো কালো ও গরিব ছেলের সাথে সে মেনে নিতে পারছে না। গরিব, তার উপর আবার মায়ের অ্যাসিস্ট্যান্ট। মায়াকে অপছন্দ হওয়ায় এখন তারেককে অসহ্য লাগতে শুরু হয়। তারেকের কাছ থেকে দূরে রেখে মিলিকে কিছু কুমন্ত্রণা দিয়ে মিলি ও তারেককে ডিভোর্স দিয়ে দিবে, এমন চিন্তাধারা জাগরণ করেছে সোনালির মনে। দরজা ধাক্কানোর শব্দে মিলি ও তারেক অবাক হয়ে তাকালো দরজার দিকে। তারেক এবার নিচে মুখ ফুটে বলে, বাসরে কোনো বিবেকহীন বান্দা এসে দরজা ধাক্কায়? মিলি অবাক হলো তারেকের কথায়। 32 পাটি দাঁত বের করে তারেককে দেখতে থাকে, মজা করে বলে, দুষ্টু বর। এই দরজা খুলে দেয় মিলি। সোনালীকে দেখে চোখ ছোট ছোট করে মিলি। তারেকের সাথে মেকআপ নিয়ে বাড়াবাড়ি করার ফলে মিলির লেহেঙ্গা একটু এদিক ওদিক হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো দেখা যাচ্ছে। সোনালীর হৃৎপিণ্ডে যেন মোচড় খেলো। দরজা ধাক্কানোর শব্দ শিয়া ও রাজের ঘর অবধি এসেছে। রুদ্রের ঘরে পিয়াস ও মৌ ছিল, সেই ঘরেও শব্দ আছে। মিলি দরজা খুলছিল না বলেই জোরে দরজা ধাক্কায় সোনালী। মায়া, রাজ, শিয়া ও পিয়াস এসে দাঁড়ালো সেখানে। সবাইকে দেখে মিলি এবার ভিতরে ঢুকে লেহেঙ্গা ঠিক করে। লজ্জা পেয়ে পিয়াস ভিতরে ঢুকে যায়। মৌ জিজ্ঞাসা করে, কি হয়েছে? পিয়াস খাটের উপর বসে বলে, স্যার যে কেন লাগামহীন এটা আমি এখন বুঝলাম। কেন, কি হয়েছে? এই বাড়ির বয়স্ক লোকেরাই তো বিবেকহীন। বাসর ঘরে কেউ এভাবে দরজা ধাক্কায়, তাও মা হয়ে। কি বলো? মিলি ও তারেকের ঘরের দরজা ধাক্কানো হচ্ছিল? হ্যাঁ, কোনো মা এমন করতে পারে? বাসরে মেয়ের মা এসে দরজা ধাক্কাচ্ছে, ছি, কি লজ্জা। মৌ হা হয়ে যায়, বলে ওঠে। হেসে দেয় মৌ। পিয়াস লাইট অফ করে দেয়। শাশুড়িকে দেখে কিছুক্ষণ হা হয়েছিল তারেক। মায়া হালকা হেসে বলে, মেয়ের বাসরে শাশুড়ি কি করে? মেয়েকে মিস করছিলেন নাকি জামাইকে, নাকি পুরো বাসর সিনটাকে? মায়ার এমন কথা শুনে রেগে গেল সোনালি। মিলির হাত ধরে বলে, অনেক হয়েছে আমার আড়ালে প্রেম বিয়ে, এখন আমি যেটা বলবো সেটাই করবে, চলো আমার সাথে আমার ঘরে। মিলিকে নিয়ে 2 পা এগোতেই মিলির আরেক হাত খোপা করে ধরে তারেক। সোনালি বাধা অনুভব করলো, ঘুরে তাকিয়ে দেখলো তারেক মিলির হাত ধরে দাঁড়িয়ে আছে। সোনালির দিকে তাকিয়ে আলতো হেসে তারেক বলে, একটু ভুল বললেন শাশুড়ি মা। তারেকের মুখে শাশুড়ি মা যেন বিশ্বের মতো লাগলো সোনালির কাছে। চোখ রাঙিয়ে তাকালো তারেকের দিকে। তারেক আবার বলে, বিয়ে করলেও প্রেম এখনো হয়নি। আপনার মেয়ে শুরু করেছিল, কিন্তু আমি শেষ করিনি শাশুড়ি মা। মিলি খুশি হয়ে তাকালো তারেকের দিকে। তারেকের মুখের দিকে তাকিয়ে রাজ বলে, কিন্তু তোমার মুখের মেকআপ দেখে তো মনে হচ্ছে আমি মন্ত্রী হয়ে যা এতগুলো মাসে সফল করতে পারিনি, তুমি এক রাতেই সফল করেছো। বাবা না হয়ে মামা হওয়ার মতো নিউজ শীঘ্রই পাবে। শিয়া দৌড়ে চলে যায় ঘরে। এদের কাণ্ড দেখে লজ্জা লাগছে তার। মায়া চোখ গরম করে তাকালো রাজের দিকে, বলে ওঠে, লাগামহীন মন্ত্রী মশাই। তারপর সোনালির কাছে এসে সোনালির থেকে মিলির হাত ছাড়িয়ে বলে, মাঝরাতে স্বামী স্ত্রীর ঘরে এসে বিরক্ত করা
আর তার সাথে অন্যদের ঘুমের সমস্যা তৈরি করা জন্য কিন্তু আপনাকে শাস্তি দিতে পারি। ভুলে যাবেন না, আমি কিন্তু কথা কম বলি, কাজে করিয়ে দেখিয়ে দেই। তাই ভালোই ভালোই নিজের বিবেকবোধ ফিরিয়ে আনুন। অন্যের সংসার ভাঙার মতো কাজ করেছেন, এখন মেয়ের সংসার ভাঙবেন না। অন্তত এটা মানুন যে এখন যার সংসার ভাঙতে এসছেন সে আপনার মেয়ে। আমার মেয়ের সাথে আমি কি করব এটা তোমাকে বলবো? আমি ওকে নিয়ে এখান থেকে যাব। তোমাদের আশকারা পেয়ে এই বিয়ে করেছে, এখন আমি ওকে নিয়ে যাব। দেখবে ওর ঘোর কাটলে কালকে নিজ থেকে ও ওই ছেলেকে তালাক দেবে। সোনালির চোখের দিকে কঠিন দৃষ্টি দিয়ে মায়া বলে, কি এমন ঘোল খাওয়াবেন মেয়েকে যেটা অন্যদের খাওয়ান? ঘাবড়ে গেল সোনালি। মায়ার চোখে স্পষ্ট দেখতে পাই তাকে নিয়ে রহস্যজনক কিছু। মায়া কি তাকে নিয়ে কিছু জানে? ভাবতে থাকে সোনালি। মায়া হালকা হেসে সোনালির কানের কাছে এসে বলে, আপনারও সব 2 নাম্বারই কাজের দিন শেষ, এবারে এই মায়ার দিন শুরু। আস্তে আস্তে সব হারাবেন। এখন চুপচাপ মেয়েকে জামাইয়ের সাথে থাকতে দিন, না হলে পুরো পরিবারের সামনে আপনার গোপন ব্যবসা আমি ফাঁস করে দিব, যেটা জানলে মন্ত্রীমশাই আপনাকেও। আর কিছু বলতে পারল না মায়া। সোনালি নিচু থেকেই হাঁটতে থাকে, চলে যায় নিচের ঘরের দিকে। মায়া দেখলো সোনালির যাওয়া, তারপর তারেকের দিকে তাকিয়ে ইশারা করে। তারেক চোখ দিয়ে আশ্বাস দেয় মায়াকে। রাজ এসে মায়াকে বলে, তাহলে চলো মায়াবতী, নাকি এখন বস হয়ে অ্যাসিস্ট্যান্টের বাসর লাইফ দেখবে? ফিক করে হেসে দেয় মিলি। তারেক ভিতরে চলে যায়। মায়া চোখ কটমট করে তাকায় রাজের দিকে, তারপর চলে যায় ঘরের ভিতর। রাজ ওদের গুড নাইট জানিয়ে চলে আসে। নিজের ঘরে এসে হাতে হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিবারণ করেছে সোনালি। মায়ার কথাতে স্পষ্ট যে মায়া তার গোপন ব্যবসা সম্পর্কে জানে, তার মানে তাকে এখন সবকিছু তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। সকালবেলা বীরের কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে সর্দার বাড়ির সবাই। বীরের বাবা মা কান্না করতে থাকে। মালিনী এসে সান্ত্বনা দিচ্ছে রাজিয়াকে। মায়ার দিকে তাকিয়ে মালিনী বলে, চিন্তা করো না ভাবি, বীরের মৃত্যুর জন্য যারা দায়ী তারা সবাই শাস্তি পাবে, শুধু সময়ের অপেক্ষা। মালিনীর কথা শুনে হেসে দেয় মায়া। মায়ার নজর এখনো রাজিয়ার আঙ্গুলের দিকে। তারেকও মিলি আছে সেখানে। মিলি বারবার হামি দিতে থাকে। তারেক ফোন হাতে নিয়ে দেখে, তাতে লেখা, আমি এখন আশ্রমের দিকে যাচ্ছি, সর্দার বাড়ি আজ ফাঁকা দেখতে চাই, আজ থেকে খেলা শুরু। মেসেজটি দেখে তারেক হেসে দিল। ছোট করে মায়াকে লিখে দেয়, ওকে ডান। সবার শোক পালন করে বাসায় ফিরে আসে। মায়া চলে যায় তার আশ্রমে। রাজ আছে নিজের কাজে। ক্লাস শেষ করে মাত্র বাইরে এসেছে শিয়া। উদ্দেশ্য তার আদ্রকে খোঁজা। সবাই বাড়ি রওনা দিয়েছে। শিয়া খুঁজতে থাকে আদ্রকে। আদ্রের সাথে করে বাসায় যাওয়ার জন্যে সে প্রতিদিন আদ্রের সামনে এসে দাঁড়ায়। আজও সেভাবে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু আদ্রকে পেল না। এদিক ওদিক তাকাতেই শিয়ার চোখ যায় একটি গাড়ির দিকে। সেখানে দাঁড়িয়ে আছে আদ্র ও আয়রা। শিয়া ভ্রু কুঁচকে দেখলো তাদেরকে। আয়রা এসে হাত মেলালো আদ্রের সাথে। তারপর ওরা গাড়িতে উঠে চলে যায়। শিয়ার মনে সন্দেহ বিরাজ করে। কি করতে চাইছে এরা, এটা দেখার জন্যে শিয়া নিজেও একটি অটো ধরে। এই কয়েকদিন আদ্রের সাথে যাওয়া আসা করার জন্যে নিজের গাড়ি নিয়ে আসে না শিয়া, তাই আজ অটো নিতে হলো তার। গাড়ি এসে দাঁড়ালো একটি ফ্ল্যাটের সামনে। শিয়া নিজেও এসে সেখানে দাঁড়ালো। আদ্র ও আয়রার পিছনে নিতে থাকে। আদ্র ও আয়রা এসে ঢুকলো একটি রুমে। তারপর দুজনে কথা বলতে শুরু করে। আদ্র একটি ড্রয়ার খুলে আয়রাকে মোটা অঙ্কের টাকা দিয়ে বলে, আর মাত্র কিছুদিন, তারপর আমাদের উদ্দেশ্য সফল হবে। মোহন সর্দার ও সোনালী সর্দার শেষ হয়ে যাবে। আয়রা তাল মিলিয়ে বলে, ইয়েস স্যার। বেচারি সোনালি কত চেষ্টা করে আমাকে মোহন সর্দারের থেকে দূরে রাখার, কিন্তু আমি তাকে এখনো মোহন সর্দারের ঘর থেকে আলাদা রেখেছি। আপনার দেওয়া মেডিসিন মোহন সর্দারকে পুশ করে মোহন সর্দারকে আরও অসুস্থ করিয়েছি। খিলাড়ি হিসেবে তুমি বেস্ট, এটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। এখন তোমার উদ্দেশ্য সর্দার বাড়ির লকারটা, ওখানেই আছে আসল সম্পদ। যেই দুটো কাজের জন্য তোমাকে ওই বাড়িতে পাঠিয়েছি, ওই কাজগুলো তুমি সফল করতে পারলেই আরও টাকা পাবে। টাকার জন্যই তো আমার এত কিছু করা। আপনি চিন্তা করবেন না,
আজ রাতে বাসায় কেউ থাকবে না। শাহ মিরাজ নিজেই আজ ঢাকার বাইরে থাকবেন। মাহমুদ সর্দার তার গ্রামের বাড়িতে। রুদ্রকে তো আমরা আগেই ওর বাড়ি ছাড়া করিয়েছি। বলেই হাসতে থাকে আয়রা। এতক্ষণ আদ্র ও আয়রার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে শিয়া। আদ্র এত কিছু করেছে জেনে কান্না আসছে তার। তাড়াতাড়ি সেখান থেকে যেতে নিবে তখন দরজার সামনে থাকা ফুলদানিতে ধাক্কা খায় শিয়া। জোরে শব্দ হতেই বাইরে আসে আদ্র। শিয়াকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে? রাগী চোখে শিয়া তাকালো আদ্রের দিকে, তারপর রকমের ভিতর আয়রাকে দেখে বলল, এখানে না আসলে তো জানতেই পারতাম না আমাদের বাসায় এসব কিছুর পিছনে আপনারা আছেন। পকেটে হাত গুছিয়ে আদ্র বলল, এখন জেনে গেছো তো কি করবে তুমি? এক্সপোজ করব আপনাদের, ফিরিয়ে নিয়ে আসবো রুদ্র ভাইকে। আমার বোনটা শুধু শুধু কষ্ট পেয়েছে। ও এসব ট্রমা নিতে পারেনি বলে বাইরে বাইরে ঘুরছে এই কয়েক মাসও বাড়ির বাইরে, শুধুমাত্র আপনাদের জন্য। ঘৃণা হচ্ছে আপনাকে। বলেই শিয়া বের হতে নিলে আদ্র শিয়ার হাত ধরে ঘরে নিয়ে আসে। শিয়া কিছু বলতে যাবে তার আগে শিয়ার শরীরে পেছন থেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় আয়রা। শিয়ার সাথে সাথেই নিস্তেজ হয়ে পড়ে। আদ্র শিয়াকে কোলে করে নিয়ে বলে, আমি ওকে আমার সিক্রেট হাউসে যাচ্ছি, তুমি আজ তোমার কাজটি কিভাবে করো। ওকে স্যার। বলেই আয়রা চলে যায় সর্দার বাড়ির দিকে। শিয়াকে গাড়িতে উঠিয়ে শিয়ার মুখের দিকে তাকিয়ে আদ্র বলে, আমার জীবনের দুইটা উদ্দেশ্য, এক তোমাকে পাওয়া, আর 2 নাম্বার আমি সফল না করলেও তোমার ভাবি করবে। বলে শিয়ার কপালে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয় আদ্র। ড্রাইভ করতে থাকে নিজের বাড়ির দিকে। আজ সর্দার বাড়ি পুরো নিস্তব্ধ। রাজ ঢাকার বাইরে গেছে। মাহমুদ সর্দার গ্রামে গেছেন বাবার কবর জিয়ারত করতে। সোনালি তার মতো ঘরে আছে আর মোহন সর্দার নিজেই অচল। মালিনী বসে আছে নিজের রুমে। ফোনে বিভান ও রাজিয়ার সাথে কিছু কাজ করছিলেন। ওরা ওদের বাড়িতে আছে। হঠাৎ রুমের লাইট বন্ধ হয়ে যায়। মালিনী ফোনের লাইট অন করতেই সামনে দেখতে পাই মায়াকে। মায়ার মুখে ভয়ঙ্কর হাসি দেখে একটু ঘাবড়ে যায় মালিনী। মায়া ধীরে ধীরে মালিনীর দিকে এগোতে এগোতে বলে, ভয় পাচ্ছেন কেন শাশুমা? মালিনী এতক্ষণ পিছিয়ে যেতে থাকে। মায়ার মুখে এমন কথা শুনে পা থেমে যায়। নিজেকে একটু শক্ত রেখে বলে, আমি ভয় পাচ্ছি না। এভাবে অন্ধকারে হুট করে আমার রুমে এসেছো কেন? বারে শাশুমা আর বৌমার কি কোনো কথা থাকতে পারে না? তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই। কিন্তু আমার যে আছে। এই মায়ার যে অনেক ইচ্ছা, আর সেই ইচ্ছা মায়া নিজে পূরণ করে। বলেই মায়া মালিনীর চারপাশে ঘুরতে থাকে। মালিনী বিরক্ত বোধ করে বলে, কি বলতে চাও বলো? মায়ার সোজা প্রশ্ন। আমার মাকে মারতে চাওয়ার কারণ? মালিনী ভ্রু কুঁচকে নেয়, বলে ওঠে, তোমার মাকে কোথায় মারলাম? সে তো তোমার বাসায় দিব্যি আছে। আলতো হাসে মায়া। মালিনী যে হাসির কথা বলছে এটা মায়া বুঝতে পারে। হো হো করে হেসে দেয় মায়া। হাসতে থাকে অনেক। মায়ার এই হাসি ভয়ানক কিছু প্রকাশ করছে। মালিনী নিজেই এবার ঘামতে থাকে। মায়া এবার রক্ত চক্ষু করে বলে, আমার আসল পরিচয় আপনি জানেন, আর তাই তো আপনার ভাই ভাবিকে এখানে ডেকেছেন আমার বিনাশ করতে। কিন্তু শাশুমা, আপনি তো এটা পারবেন না। এই মায়া তার ইচ্ছার বাইরে কিছু হতে দেয় না। বলেই ফুলদানি নিয়ে সোজা মালিনীর মাথায় আঘাত করে। ব্যালেন্স হারা হয়ে যায় মালিনী। মালিনী পড়ে যায় নিচে। উঠে দাঁড়ানোর পর যেই মায়াকে অ্যাটাক করবে ঠিক তখন মায়া মালিনীর হাত ধরে মুচড়িয়ে বলে, আমার মাকে খুন করার প্ল্যান, মিসেস সোনালির এই বাড়িতে এন্ট্রি, এই সব কিছুতে আপনার হাত আছে। এটা আমি খুব ভালোভাবেই জানি। এখন আপনাকে এর জন্য ভুগতে হবে। আমার মায়ের জায়গায় আমি আপনাকেও পৌঁছে দিতে চাই শাশুমা। বলেই মালিনীকে ফ্লোরে ফেলে দিয়ে তার পায়ে হকি স্টিক দিয়ে আঘাত করে মায়া। মালিনী চিল্লিয়ে ওঠে, কিন্তু কেউ আসে না। আসার উপায় নেই। সোনালি ও মোহন সর্দারের খাবারে ঘুমের ঔষধ মেশানো ছিল। মিলি আজ তারিকের সাথে তার বাসায়। কেউ আসবে না মালিনীকে বাঁচাতে। মালিনীর মুখে বালিশ চাপা দিতে থাকে মায়া। মালিনী ছটফট করতে থাকে। এক সময় অজ্ঞান হয়ে যায় মালিনী। মালিনীর পালস চেক করলো মায়া।
এখনো জীবিত। হালকা হেসে জোরে ডাক দিল আয়রাকে, বলে, ভেতরে আসো। আয়রা ভিতরে আসতেই মায়া বলে, ওনাকে এমন ট্রিটমেন্ট দাও যাতে মোহন সর্দারের থেকেও করুণ অবস্থা হয়। মায়ার আদেশ পেয়ে মালিনীকে নিয়ে যেতে থাকে আয়রা। হলরুমের কাছে আসতেই গ্লাস ভাঙার আওয়াজ পায় মায়া ও আয়রা। মায়া সামনে তাকিয়ে দেখতে পায় হিয়াকে। হিয়ার হাত পা কাঁপছে। আজকেই ফিরেছে সে। মনটা পরিবারের জন্যে ছটফট করতে থাকে। বাড়িতে এসেই দেখতে পায় তার মাকে নিয়ে আয়রা ও মায়া এসব করছে। হিয়া ছুটে আসে মালিনীর দিকে। মালিনীকে ছাড়ানোর চেষ্টা করে হিয়া। বারবার বলতে থাকে, আমার মাকে ছেড়ে দাও, আমার মা কি করেছে? হিয়াকে সরিয়ে দেয় মায়া, তারপর বলে, কি করেনি তোমার মা? ওই বীরকে দেশে এনেছিল তোমার মা। আমার আর মন্ত্রী মশাইকে আলাদা করতে পায়তারা করেছিল তোমার মা। আমার জীবন নষ্ট করতে চায় তোমার মা। আমি কি ছেড়ে দিব? কাউকে ছাড়বো না আমি। সব কয়েকটাকে শেষ করে দিব। আমার আর আমার মন্ত্রী মশাইয়ের জীবনে যে আসবে সবাইকে শেষ করে দিব। দূরে সরে যাও তুমি।